সাসপেন্স পয়েন্ট। নমস্কার, সাসপেন্স পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের জানাই স্বাগত। কৃপা, অদৃষ্টের কৃপা পেয়ে মানুষ যুগে যুগে উদ্ধার পেয়েছে বিভিন্ন বিপদ থেকে। কৃপা দানকারী আসেন বিভিন্ন রূপে বিভিন্ন সময়, আর কখনো আসেন তন্ত্র সাধনায় লিপ্ত পাপী নিম্নতন্ত্রের সাধকদের উচিত শিক্ষা দিতে। তারানাথের জীবনে চলার পথে এমনই এক নিম্নতন্ত্রের সাধক নিয়ে এসেছিল বিপদ। আর তারানাথ কিভাবে বিপদগামী হতে হতে অদৃষ্টের কৃপায় ফিরে এলো সেই অন্ধকার থেকে। আসুন জেনে নিই সৌমেন পালের কাহিনী কৃপা গল্পে। গল্প পাঠে শুভধর, তারানাথ বুবাই, চরিত্রায়নে সৌরভ, বাল্মীকি, কৌশিক, সূত্রধার আমি মৌমিতা, শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস, প্রচ্ছদে সৌমেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প কৃপা। বৃষ্টির মধ্যে তারানাথ বেশ আমেজ নিয়ে বসে পাসিং শোয়ে টান দিয়ে কিছু একটা ভাবতে থাকল। আমরা নিশ্চিত এখনই তারানাথের অভিজ্ঞতার রত্নখচিত ঝোলা থেকে একটা অমূল্য রতন আজ বেরোবেই। আমি আর কিশোরী অধীর আগ্রহে সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করতে থাকলাম। পাসিং শোয়ে শেষ টানটা দিয়ে তারানাথ টান টান করে বসে ঘটি থেকে একটু জল পান করল। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা তো আমার কথাকে নিছক গল্প কথা বলেই মনে করো, তাই তোমাদের সাথে আর গল্প করে মজা পাই না। এ কি বলছেন ঠাকুরমশাই? আমরা আসি তো আপনার অভিজ্ঞতা শোনার জন্য। আপনার জীবনের এত রঙিন অভিজ্ঞতা শুনে আমরা সমৃদ্ধ হই। আপনার এমন কেন মনে হলো ঠাকুরমশাই? আমরা কিন্তু সত্যিই এমন কিছু ভাবি না। না, মনে তো আর আমার এমনি এমনি হয়নি, নিশ্চিত তার কারণও আছে। তা সে যাই হোক, সব ছাড়ো। এখন আবহাওয়া ভালো, একটু মুড়ি চিবোতে চিবোতে গল্প করা যেতেই পারে। এ তোমাদের যতই আজগুবি মনে হোক না কেন, ওকে যাক। চারি মা, চারি একটু মুড়ি মাখা দিয়ে যা তো মা। কিশোরী বা আমি কেউই আর বিতর্ক বাড়ানোর পথে গেলাম না, বরং এমন আবহাওয়ায় একটা জমজমাট গল্প শোনার জন্যেই কাক ভেজা হয়ে এখানে আসা। আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কি মনে হয় না আজকালকার দিনে ঠক তন্ত্র সাধকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? এরা শুধু ঠক না, এরা ক্ষতিকরও বটে। অতি নিম্নমানের তন্ত্র সাধনা ও ভেলকি প্রদর্শনের দ্বারা এরা তো মানুষকে আকর্ষণও করে। এদের সাধক বলায় আমার ঘোর আপত্তি রয়েছে। আরে সাধনা কি এতই সোজা বিষয় রে বাবু? সাধনা অনেক কষ্টের, অনেক ত্যাগ স্বীকার করে করতে হয়। ওই নিম্নতন্ত্র সাধনায় আমার কোনো আগ্রহই ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। আপনার কোনোদিন এমন কোনো সাধকের সাথে সাক্ষাৎ হয়েছে কি? মানে এই ভেলকি দেখায় নিম্নতন্ত্রের সাধক এমন কেউ? আসলে কি বলতো, এমন ভেলকিবাজ নিম্নতন্ত্রের সাধক বর্তমানে চতুর্দিকেই মুড়ি মুড়কির মতো ঘুরে বেড়াচ্ছে, তাই এদের সাথে দেখা হওয়ার সম্ভাবনাই বেশি। হয়েওছে তাই। এমন তান্ত্রিকের দর্শন আমার জীবনে বহুবারই পেয়েছি, আর আমার তন্ত্র সাধনার আন্তরিক ইচ্ছায় তাদের কথা শুনে তন্ত্র সাধনা করতে গিয়ে বিপদেও পড়েছি বহুবার। এমন কোনো অভিজ্ঞতার কথা যদি বলেন তাহলে আমরা একটু সমৃদ্ধ হই। শুনবে? তাহলে বলি শোনো। আমি তখন যুবক, খুব স্বাভাবিকভাবেই জ্ঞান যেমন কম, মনের অস্থিরতাও তেমন খুবই বেশি। আমার পায়ের নিচে তো সর্ষে ছড়ানো। বাড়িতে তো কিছুদিন থাকার পরেই যেন দম বন্ধ হয়ে আসতো। সেবারটায় মায়ের শরীরও ভালো ছিল না,
তাই বেশ কয়েকদিন আমি বাড়িতেই ছিলাম। তোমরা তো জানোই আমার আকাশ নক্ষত্র এই সব কিছুই খুবই প্রিয়। বাড়িতে ভালো না লাগায় আমি সেদিন বাড়ির কাছের মাঠে গিয়ে একা একাই বসেছিলাম সন্ধ্যাবেলায়। চারিদিক ফাঁকা, ঘরে ঘরে শঙ্খধ্বনির শব্দ আসছে দূর থেকে। আকাশ ভরে গেছে জ্যোতিষকে। চাঁদ তখনও উঠবো কি উঠবো না এই চিন্তা ভাবনাই মগ্ন। শীতল বাতাসে মনটা ভালো হয়ে গেল। বসে আছি দীর্ঘক্ষণ ধরে। দূরে গ্রাম ক্রমশ ঝিমিয়ে আসছে সারাদিনের ক্লান্তিতে। পাল্লা দিয়ে বাড়ছে ঝিঁঝির ডাক। অকস্মাৎ আকাশের গায়ে একটা কালো মেঘ দেখা দিল ঈশান কোণে। ধীরে ধীরে ছেয়ে যেতে লাগলো নক্ষত্রের দল। হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তন বেশ অস্বাভাবিকই ছিল। যাই হোক, আমিও তখন সেখানেই বসে। হয়তো বৃষ্টি আসবে, সেদিকে আমার কোনো ভুরুক্ষেপই নেই। আমি বসে রইলাম ঠায়। তখন কি আর জানতাম প্রকৃতির এই শ্বাস সে তো আমারই জন্যে। কিছুক্ষণ এভাবে চলার পরে হঠাৎই দেখি আকাশের গায়ে একটা মেঘের ভিতর থেকে খসে পড়লো এক টুকরো আলোক বিন্দু। আমি ভাবলাম তারা খসলো, কিন্তু না, পিঠের ওপর একটা হাত হঠাৎই এসে পড়ল। আমি পিছন ফিরে তাকালাম। দেখি একজন সুবিশাল দেহি সাধক পুরুষ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। আকাশের কোণা থেকে বেরিয়ে আসা নীল আলোয় তার মুখমণ্ডল আলোকিত। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? এ মৃদু হেসে উত্তর দিল, আমি কে এ কথা তুই পরে বুঝতে পারবি। আপাতত আমার এখানে তোকে সাবধান করতে আসার দরকার ছিল, তাই এসেছি। সাবধান? কিন্তু কেন? ওরে শোন, তন্ত্র সাধনার ললাট লিখন নিয়ে যাদের জন্ম, তাদের একটু ক্ষমতাবান সাধকেরা নিজেদের কাছে রেখে দেয়, আর তার পবিত্র রক্ত তাদের সাধনায় কাজে লাগিয়ে নিজেরাই ওই সমস্ত নিম্নতন্ত্রের সিদ্ধি লাভ করে। বাবা, তাহলে আমার করণীয় কি? ললাট লিখন বদলানো যায় না। তোর জীবনে এক কালো অধ্যায় লেখা চলছে। তুই পারবি সেই বিপদ থেকে রক্ষা করতে। আর আমি যখন এসেছি তখন সেই ভণ্ডামি সফল হতে আমি দেব না। কিন্তু আমি তো তন্ত্রের সিদ্ধ নই বাবা, আর আমি বা কেন বিপদে পড়ব? ওরে বোকা, তুই তন্ত্র সিদ্ধ না হলেও তোর জন্মের তিথি লগ্ন অনুসারে তুই সাধারণ মানুষ নোস। তাই সাধারণ জীবনযাপন তোর কপালে নেই। তোর জন্মলগ্ন অনুসারে তুই তন্ত্র সিদ্ধ হওয়ার ক্ষমতা রাখিস। প্রকৃতিতে তোর কিছু দায় দায়িত্ব পালনের দরকার আছে, সেগুলোর জন্যই তোর জন্ম। আর তা পালন করতে গিয়ে তোকে বাধার মুখে পড়তে হবে, সেখানেই তোর বিপদ। তবে সে বিপদে লড়াই তুই করলেও আসল তন্ত্রের সাহায্য তোর মিলবে। আর আমি এসেছি তোকে সেই জিনিসগুলো অবগত করাতে। মনে রাখিস, নিজের বিপদ দেখেও পিছু পা হোস না, মানুষের কাজে থাকিস। এরপর ধীরে ধীরে মিলিয়ে যায় আকাশের নীল আভা, কেটে যায় মেঘ। আমি কেবল বসে আছি সেই খোলা মাঠে। আকাশে ঝলমল করছে নক্ষত্র। এক ঝাঁক পাখি হঠাৎ পাশে মাঠের মাঝে গজিয়ে ওঠা তাল গাছ থেকে চটপট করে উঠল। একদম শীতল বাতাস বয়ে গেল আমার শরীরের ওপর দিয়ে। আমি কেমন যেন অবসন্ন বোধ করলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। মা তখন একটু সুস্থ হতেই মনটা কেমন যেন আনচান করতে থাকলো বাড়িতে। কেবল মনে হতো আমার অকারণ জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, আমার কিছু করা প্রয়োজন। আমি বুঝলাম আমার আবার গৃহত্যাগের সময় আসন্ন। আমি ছোলা কাঁধে বেরিয়ে পড়লাম একদিন। পথে যেতে যেতে সূর্য যখন পশ্চিম আকাশে অস্তগামী, ঠিক তখনই এসে উপস্থিত হলাম একটি গ্রামে।
গ্রামটা বেশ একটু অন্যরকমই। গ্রামের মানুষের সেই হৃদ্যতাটা দেখতে পেলাম না। যন্ত্রের মতো সব মানুষজন যত তাড়াতাড়ি সম্ভব কাজ মেটাতেই ব্যস্ত, যেন তাদের কাছে পৃথিবী ধ্বংসের আগাম সতর্কবাণী কেউ দিয়ে গেছে। আমার কেমন যেন সন্দেহ হলো, থমকে দাঁড়ালাম। এক বয়োজ্যেষ্ঠ মানুষকে ডেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কোনো ঘটনা আছে কি? এই মানুষজন এত ব্যস্ততায় কাজ শেষ করছেই বা কেন? মানুষটি প্রথমে আমার প্রশ্ন শুনে খানিকটা হকচকিয়ে গেল। মুখের ভাবটা এমন যেন আমি তাকে গোপন কিছু কথা জিজ্ঞেস করে ফেলেছি, যা আমার জিজ্ঞেস করা মোটেই উচিত নয়। তাও আমি আবারও জিজ্ঞেস করলাম, গ্রামে কি কারোর কোনো বিপদ হয়েছে? এই প্রশ্ন শুনে সে আমার মুখের দিকে আরো কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার পরে এবার বলে উঠল, তুমি কে বাবা? কিভাবে বুঝলে যে আমাদের বিপদ? আমি আপনাদের আচরণ দেখেই বুঝেছি। তা সে যেই হোক, আমাকে কি বলতে পারেন যে কি বিপদ ঘনিয়ে এসেছে আপনাদের এই গ্রামে? সে আর কি বলবো বাবা, গ্রামে নতুন উপদ্রব শুরু হয়েছে। গ্রামের পূর্ব প্রান্তে জঙ্গলের ভিতরে মা কালীর মন্দিরে সেদিন পুজো দিতে গেল আমাদের এই গ্রামের বিশুর বউটা। হঠাৎ যে কি হলো কিছুই বুঝলাম না বাবা। সে আর ফিরল না। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, তারপরেও যখন এলো না, তখন গ্রামের জোয়ান ছেলেরা বিশুকে সাথে নিয়ে গেল ওই মন্দিরে বৌমাকে খুঁজতে। ততক্ষণে সব শেষ বাবা। ঠাকুরের মুখ দিয়ে রক্ত ঝরছে, আর তার ঠোঁটের কোণে একটুখানি বেরিয়ে আছে বিশুর বউটার আঁচলের টুকরো। গ্রামের সবাই পড়ি মরি করে পালিয়ে এলো প্রাণ ভয়। বিশুর ছোট্ট ছেলেটা মা হারা হলো। তারপর থেকে রোজ রাতেই গ্রামের রাস্তায় নুপুরের শব্দ হয়। কেউ যেন হেঁটে বেড়ায় আমাদের গ্রামের পথে পথে। গ্রামের কেউ কেউ তাকে দেখেছে। অন্ধকারে তারা ঠিক ঠাউর করতে না পারলেও সবাই বলে ও নাকি বিশুর বউ। অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায় গ্রামে। হয়তো সে তার কোনো পাপের শাস্তি পেয়েছে। সেদিন তো দিনুদের বাড়িতে নাকি কড়া নাড়ছিল। তারপর থেকে ভয় কেউ সন্ধ্যা নামলে বাইরে বেরোয় না। বলে বিশুর বউ নাকি কাউকে টেনে নিয়ে যাবে নিজের মুক্তির জন্য। আবার নাকি কাউকে নিখোঁজ হতে হবে এই গ্রামের থেকে। এই মন্দিরেও আর কেউ যায় না, এমনিতেও কেউ যেত না। পালা করে শুধু ওই সন্ধেটুকু দিয়ে আসতো। সেদিন বিশুর বউ ও সন্ধে দিতেই গিয়েছিল। সেসব এখন বন্ধ হয়ে গেছে আবার। কেন, মায়ের নিত্য পুজো হতো না কেন? না বাবা, ও মন্দিরে বছরে একবারই পুজো হতো। এখন থেকে তাও আর হবে না। এটা একদম নিশ্চিত করেই আমি বলতে পারি। আমার মনে হয় কারোর পাপে মা রুষ্ট হয়েছেন, তাই এমন হচ্ছে। তা জানি না বাবা, কিভাবে যে নিস্তার পাবো এই বিপদ থেকে তাও জানি না আমরা। আচ্ছা বাবা, আমি একজন সামান্য মানুষ, এই পথে পথেই ঘুরে বেড়াই, উপযুক্ত গুরুর সন্ধানে আর কি। হয়তো আপনাদের কোনো উপকার আমি করতে পারবো না, তবুও একবার চেষ্টাটুকু তো করতেই পারি। আমি চাই সব বিপদ কেটে যাক আর নতুন করে আপনাদের গ্রামে শান্তি ফিরে আসুক। আর আমি কিন্তু ব্রাহ্মণ সন্তান। এই গ্রামে কোনো ব্রাহ্মণের ঘর আছে কি, যেখানে আজ রাতটুকু আমি কাটাতে পারি আর কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। গোরাচাঁদ চ্যাটার্জির বাড়িতে আমি তোমাকে নিয়ে যাচ্ছি বাবা। সেখানে তুমি আজ রাত তার থাকো। তোমাকে দেখে আমার তো ভালো মানুষই মনে হচ্ছে। যদি পারো আমাদের এই গ্রামকে রক্ষে করো এই বিপদ থেকে। ঘোড়াচাঁদ চ্যাটার্জির বাড়ি গিয়ে আমি অনুভব করলাম গ্রামের সেই চেনা আতিথেয়তাটা। আমি যেই গ্রামে এসেছি এবং তাদের সাহায্য করতে চাই,
এই কথাটা চাউর হতেই তারা কেমন যেন অসহায়ের মতো আমার ওপর নির্ভরশীল হয়ে পড়ল। কিন্তু আমি তো নেহাতি সামান্য মানুষ, এই বড় বিপদ থেকে তাদের রক্ষা করতে পারবো কি না তা নিজের মনে মনেই দ্বিধায় ছিলাম। তাও ভাবলাম একবার চেষ্টা তো করি, কি বিপদ অন্তত সেটা তো দেখি। তা সে যাই হোক না কেন, রাত একটু বাড়তেই গ্রাম নিঝুম হয়ে গেল। হয়তো ওই অলৌকিক ঘটনাবলীর আতঙ্কে একটু তাড়াতাড়ি সমস্ত গ্রাম ঘুমিয়েই পড়ল। আমিও আমার নির্দিষ্ট করা বাইরের দিকের একটি চালা ঘরে একটি তক্তপোষের উপরে শোবার জন্য আয়োজন করতে লাগলাম। তবুও শুয়ে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো শরীরে। ঘুম তো আসছেই না, ভাবলাম হয়তো নতুন জায়গা বলেই ঘুম আসছিল না। রাত তখন বেশ গভীর, হালকা তন্দ্রাও এসেছে। এমন সময় হঠাৎ শুনলাম ঘুঙুরের হালকা শব্দ, ঝিঝির ডাক আর ঘুঙুরের শব্দ মিশে এক ভয়াল পরিবেশ তৈরি করেছে সেখানে। তবুও আমি মনে মনে সাহস সঞ্চয় করে একবার বাইরে বেরিয়ে এলাম। চ্যাটার্জির বাড়ির খোলা উঠোনে দাঁড়িয়ে আমি যা দেখলাম তাতে আমার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। কৃষ্ণপক্ষের হালকা চাঁদের আলোয় হেঁটে চলেছে একটি রক্তবস্ত্র পরিধানকারী সাধক, আর তার পিছনে পিছনে একজন নারী মূর্তি। সেই নারী মূর্তির সারা গায়ে অলংকার, ঠিক যেন দেবী স্বয়ং মন্দির ছেড়ে বেরিয়ে গ্রাম পরিক্রমা করতে বেরিয়েছেন। আমি বুঝতে পারলাম না কে ওই রক্তবস্ত্র পরিধানকারী সাধক আর কেই বা এই মহিলা। তবু এই নিশুতি রাতে এমন দৃশ্য আমার পা দুটোকে স্থির করে দিল, কণ্ঠরোধ হয়ে এলো। আমি চুপচাপ শুধু তাকিয়ে থাকলাম। ঠিক এমন সময় চারি মুড়ি মাখা নিয়ে হাজির হলো। হাসি মুখে আমাদের সাথে কুশল বিনিময় করে সে মুড়ি মাখা রেখে চলে গেল। গল্পে ছেদ পড়ায় কিশোরী আর আমি দুজনেই উসখুস করছিলাম। এমন সময় তারানাথ একগাল মুড়ি মেখে নিয়ে বলল, আরে নাও নাও, মুড়ি মাখা খাও তো, গল্প হবে পরে। এমন বৃষ্টির সন্ধ্যায় মুড়ি মাখা, আহা, চমৎকার। খুব স্বাভাবিকভাবেই এমন টান টান উত্তেজনাকর মুহূর্তে এই মুড়ি মাখা খেতে আমাদের দুজনের কারোরই খুব একটা ইচ্ছে ছিল না, যতটা ইচ্ছে ছিল গল্পটা শোনার। কিশোরী বলল, ঠাকুরমশাই এরপর কি হলো? আপনি কি দেখলেন? সেই সাধক কে ছিল? আর সেই নারী মূর্তি বা কে? সে কি সত্যি ওই দেবী মূর্তি? মন্দির ছেড়ে বেরিয়ে স্বয়ং দেবী কি গ্রামের মানুষকে রক্ষা করতে গ্রাম পরিক্রমা করতে বেরিয়েছিলেন? আর যদি বিশুর বউয়ের অতৃপ্ত আত্মাই হয়, তাহলে কি উদ্দেশ্যে সে রোজ গ্রাম পরিক্রমা করত? আসলে কি বলতো, আমরা সব সময় যা চাক্ষুষ করি, যা ভাবি সেটাই ধ্রুব সত্য বা সেটাই ঘটছে এমনটা নয়। অদৃষ্ট চান আমরা এটা দেখি বা ভাবি, তাই আমরা এটা করেই থাকি। তাই যাই হোক, সেদিন রাতে আমি তো আর সাহস করে এগোতে পারলুম না, কিন্তু পরদিন দিনের বেলায় আমি ভাবলাম একবার মন্দিরটা দেখে আসি। তো গেলাম, কিন্তু আমার সঙ্গে গ্রামের কেউই সেখানে যেতে রাজি হলো না। অবস্থা আমি একাই গেলাম সেই মন্দির দর্শন করতে। গিয়ে দেখলাম শতাব্দী প্রাচীন একটি ভগ্নপ্রায় মন্দির। সেই মন্দিরে অধিষ্ঠান করছেন কালী রুদ্র রূপ পূজ্য কালী। সে রূপ দেখে দিনের বেলাতেই মনে ভয়ের সঞ্চার হয়। মন্দিরটা গ্রামের বাইরে একটা জঙ্গলাকীর্ণ জায়গায়, হয়তো গ্রামের সীমানার মধ্যেই, কিন্তু তার চারপাশ বেশ ঘন জঙ্গলের একটি বৃত্তও রয়েছে। মনে মনে ভাবলাম এই স্থান তো সাধনার একটা আদর্শ স্থান। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন গভীরভাবে এক মনে মন্ত্রপাঠ করে চলেছে, অথচ আশেপাশে কাউকেই দেখছি না। আমি বুঝতে পারলাম গ্রামের মানুষ না আসা সত্ত্বেও মন্দিরে কেই বা মন্ত্রপাঠ করছে।
আমি এগিয়ে গেলাম আরো খানিকটা কাছে, আর এগোতেই হঠাৎই দেখলাম একটু আগেই যে শূন্য মন্দির দেখেছিলাম সেটা আসলে শূন্য নয়। এখানে এক রক্ত বস্ত্র পরিধানকারী সাধক বসে মায়ের সাধনায় লিপ্ত। আমি আশ্চর্য হয়ে গেলাম সমগ্র ঘটনায়। আমি তখনও বুঝিনি কি মায়া জালে আমি আবদ্ধ হয়ে পড়ছি ধীরে ধীরে। আমার অকস্মাৎ আরো একটি কারণে খুবই আশ্চর্য লাগলো। সাধকের চেহারাটা দেখে মনে ভাবনাটা আরো জোরালো হতেও লাগলো। আমার মনে হলো খুব সম্ভবত গত রাতে আমি এই সাধককে এই গ্রামে পরিক্রমা করতে দেখেছিলাম। আমি ভাবলাম ইনি খুবই শক্তিশালী একজন সাধক, তাই এমন সব আশ্চর্য মায়ার খেলা আমাকে দেখাচ্ছে। আমি পায়ে পায়ে এগিয়ে গিয়ে মাকে প্রণাম করে দাঁড়ালাম সাধকটির পিছনে। সেই সাধক হঠাৎই চোখ খুলে মাথা ঘুরিয়ে বিস্ফোরিত নয়নে আমার দিকে তাকিয়ে এক ঝলক দেখে নিয়ে আবার চোখ বন্ধ করে ফেলল। যেমন মন্ত্রপাঠ করছিল তেমনই মন্ত্রপাঠ করতে লাগলো। বেশ কিছুক্ষণ আমি সেখানে দাঁড়িয়েই রইলাম। অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো আমার শরীরে। মনে হলো যেন আমি এক গুরুর সন্ধান আজ পেতে চলেছি। আমিও অপেক্ষা করতে লাগলাম সেই সাধকের কৃপা পাবার আশায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই সাধক আমাকে সেখানে বসতে বলল ইশারায়। আমি বসলাম। সে চোখ বন্ধ করেই আমাকে বলল, আমি জানতাম তুই আসবি, তোর জন্যই তো এত অপেক্ষা। আমার জন্য? আমি তো কালই এই গ্রামে হঠাৎই চলে এসেছিলাম। আপনি কি জানতেন যে আমি আসব? আমি জানতাম তুই আসবি, তোকে যে আসতেই হতো। আমার তোর দুজনেরই প্রয়োজনে আসতেই হতো। আমার আপনার দুজনের প্রয়োজনে? এটার মানে তো ঠিক বুঝতে পারলাম না। সব কথা বোঝার মতো জ্ঞান তোর তো এখনো হয়নি। আমার সাথে থাক, সাধনা কর, সব বুঝে যাবি। কিন্তু বাবা, এই গ্রামের মানুষজন এই মন্দির নিয়ে খুবই তটস্থ। এখানে নাকি একটা ঘটনাও ঘটে গেছে। একজন গ্রামবাসী মহিলা এসেছিল সন্ধ্যা দেবার উদ্দেশ্যে। সেই সময় দেবী মা নাকি তাকে গ্রাস করে ফেলেছেন। সে ছিল ভাগ্যবতী, সে মায়ের প্রসাদ হয়েছে। এ ভাগ্য কি সবার হয়? বাবা, আপনি কি কাল রাতে? আমি জানি কাল রাতে তুই আমায় দেখেছিস, কিন্তু আমি তোকে কিচ্ছু বলিনি তখন। আমি জানতাম তুই নিজেই আসবি আমার কাছে। আসলে আমার সাধনার জন্য গ্রামে মন্ত্রবন্ধন করা খুবই জরুরি। কিন্তু আপনার সাথে যে মহিলা ছিল, সে কে ছিল? তাকে তো এখানে দেখছি না। মহিলা? তুই তাকেও দেখতে পেয়েছিস? তার মানে তোর সাধনার কাজে সম্ভাবনা প্রবল। সে ছিল মায়ের প্রসাদ হওয়া ওই গ্রামের মহিলাটির আত্মা। সে এখন তোর আশেপাশেই আছে, কিন্তু তোর অস্থির মনের জন্য তুই তাকে দেখতে পাচ্ছিস না। আমি কেমন যেন সেই সাধকের ক্ষমতার প্রতি ধীরে ধীরে মোহিত হয়ে পড়লাম। ভুলে গেলাম গ্রামের মানুষদের বিপদের কথা। আমার তখন চোখে কেবলমাত্র সফল হওয়ার ভাবনা। আমি সেই সাধকের কথা মতো পাশের পুকুর থেকে স্নান করে এলাম। এসে রক্ত বস্ত্র পরিধান করে বসলাম তার সঙ্গে সাধনায়। আমি সাধনায় যেন মন দিতেই পারছিলাম না। সে কথা সেই সাধক বিলক্ষণই বুঝতে পেরেছিলেন। সাধনা করতে করতেই আমি হঠাৎ অনুভব করলাম আমি একটি ফাঁকা মাঠের মধ্যে বসে রয়েছি, আর কেউই চারপাশে নেই। সামনে বয়ে যাচ্ছে নদী, দূরে জ্বলছে চিতা। দেখে মনে হলো শ্মশানের কিনারায় আমি বসে আছি। আমি এক মনে গুর্জকালীর মন্ত্র যতটুকু জানতাম স্মরণ করতে লাগলাম। ধীরে ধীরে আমার চারপাশ ঘন অন্ধকারে ছেয়ে গেল। আশেপাশের ঘন অন্ধকারের মধ্যে থেকে উঠে আসতে লাগলো অনেকগুলো ছায়া মূর্তি। হয়তো তারা এই শ্মশানের অতৃপ্ত আত্মার দল। তারা এসে আমার পাশে গোল করে ঘিরে বসলো আমায়, যেন
আমার কোনো নির্দিষ্টের অপেক্ষায় তারা বসে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই সামান্য সাধনার দ্বারা আমি এত বড় কাজ কিভাবেই বা করে ফেললাম। তা সে যাই হোক, আমি এক মনে ধ্যান করার চেষ্টা করতে থাকলাম, আর দেখলাম নদীবক্ষ থেকে উঠে আসছে সেই সাধক যার সঙ্গে আমি এই গ্রামের মন্দিরে ধ্যানে বসেছিলাম। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তার পিছনে গুজ্জকালীর জীবন্ত মূর্তি তাকে ছায়ার মতো ঘিরে আছে। আমি মন্ত্র জপ ভুলে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলাম সেদিকে। সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। আশেপাশে বসে থাকা আত্মার দল তাকে অনুগতের মতো প্রবেশের সুযোগ করে দিল। সে এগিয়ে সে আমার কপালে হাত ছোঁয়াল, আর তার পেছনে গুজ্জকালীর ছায়ামূর্তি এসে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলল। আমি নিজেকে অত্যন্ত কৃপাবান বলেই মনে করলাম যে স্বয়ং দেবী আমাকে আশীর্বাদ করছেন। হঠাৎই যেন আমার ঘুমটা ভেঙে উঠল। এ কি, আমি বসে আছি সেই ভাঙা মন্দিরে, আর সামনে সেই সাধু, তার পিছনে সেই গুজ্জকালীর রুদ্ররূপের নিথর মূর্তিখানা। আমি আশ্চর্য হয়ে গেলাম। তিনি আমাকে বললেন, রে, কেমন দেখলি নিজের সাধনার ফল? বাবা, আমি চাই সিদ্ধ হতে, আমি চাই সাধনা করতে, আমি সত্যি চাই বাবা, সত্যি চাই। আমি জানি তুই কি চাস, তাই তো আমিও চাই তুই সাধনা কর, তুই সফল হবি। আমি কি পারবো বাবা? আমি তো কিছুই জানি না। আমি শিখিয়ে নেব, শুধু আমার কথা শুনবি। আর হ্যাঁ, গ্রামের মানুষের কাছে আর যাবি না। আমরা যে এখানে সাধনা করছি তা যদি ওরা জানে তাহলে সমস্যা হবে, সফল হতে পারবি না। ওই যে দেখলি তোর পাশে এত আত্মার দল, ওরা সকলেই তোর অনুগত হয়ে তোর কথা শুনবে, ঠিক যেমন আমার কথা শোনে। তবে তার জন্য অবশ্যই আমার নির্দেশ মতো কাজ করতে হবে। রাজি, আমি রাজি আপনার শিষ্য হতে, শুধু আমাকে সফল সাধক করে তুলুন আপনি। তখন কি আর জানতাম ওই ভণ্ড সাধকের নিম্নতন্ত্র আর কিছু ভেলকির খেলায় আমার এই রাজি হওয়াটা আমার জীবনে এত বড় বিপদ ডেকে আনবে। আমি সাধনা করতে চেয়েছিলাম, আমি সঠিক গুরুর সন্ধান চেয়েছিলাম, এ কথা সত্য, কিন্তু কে যে ভণ্ড তা তো আর কপালে লেখা থাকে না। আমিও সেদিন আমার ওই অপরিণত যুবক বয়সে বিশ্বাস করেছিলাম তাকে। যাই হোক, সেদিন ছিল অমাবস্যা, ঠিক উপযুক্ত তিথিতেই তার সঙ্গে আমার দেখা হয়েছিল। সে কথা সে আমায় বলেও ছিল যে মায়ের অসীম কৃপায় আজই নাকি আমি সেখানে উপস্থিত হয়েছি, এবং এটাই প্রমাণ করে যে আমি সাধনায় সিদ্ধি লাভ করতে চলেছি। আমিও সরল মনে তার কথা বিশ্বাস করেছিলাম। তার কথা মতো পাশে পুকুরে স্নান করে রক্ত বস্ত্র পরিধান করে বসেছিলাম তার সঙ্গে সাধনায়। তখন সন্ধ্যা নেমেছে। মন্দিরের চত্বরে নির্জন বনের মধ্যে কুণ্ড জ্বালিয়ে সে যজ্ঞ শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, বাবা, আজ গ্রামে মন্ত্রবন্ধন করতে যাবেন না? মন্ত্রবন্ধনের জন্য আজ আমার যাওয়ার কি দরকার? আজ তো তুই আমার সাথে আছিস। আজ আমি তোর মাধ্যমে হাকিনীদের জাগ্রত করব, যার মাধ্যমে আজ গ্রামে মন্ত্রবন্ধন হবে। তারা থাকবে আমাদের প্রহরায়। হাকিনী? আপনি হাকিনী তন্ত্র জানেন? তুই এখনো খুবই সরল সাদাসিধে মানুষ, যদিও আমার এরকম রূপেই তোকে দরকার ছিল। আমি তন্ত্রের অনেক বিদ্যাই জানি। আজ তোর সামনেই হাকিনী জাগ্রত করব, আর সেই হাকিনী গ্রাম পাহারা দেবে, আর আমি তোকে নিয়ে বসবো সাধনায়। আমার সিদ্ধি লাভের সাধনায়, যার জন্য আমি অপেক্ষা করে আছি বছরের পর বছর। আমি ভেবেছিলাম
এই বিশুর বউয়ের রক্ত পান করে মা তুষ্ট হবেন, কিন্তু মা তাকে প্রসাদ হিসেবে গ্রহণ করলেও তুষ্ট হতে পারেন। মা এখনো রক্ত চান, তবেই আমি মায়ের আশীর্বাদে ধন্য হয়ে উঠতে পারবো। এমন একজনের রক্ত চাই যে হবে মোক্ষ লাভের উপযুক্ত সময়ে জন্ম লাভকারী। আমি তোর ললাট লিখন দেখতে পাচ্ছি, আমি জানি তুই সেই ব্যক্তি, আর তুই আমাকে সিদ্ধি লাভ করতে সাহায্য করবি। কিন্তু বাবা, আপনি তো বলেছিলেন আমাকে আপনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করাবেন। তাহলে এখন যে আপনি আমার মাধ্যমে নিজের সিদ্ধি লাভের কথাই বলছেন। আমার সাধনায়, আমার সেই বহু বছরের অপেক্ষিত সাধনায় তুই যে সাহায্য করেছিস, এটাই তো তোর কাছে অনেক বড় পাওনা রে। এর থেকে বেশি কিছু চাস না। তার মানে আপনার সাধনার জন্য এই গ্রামের বিশু স্ত্রী দেবী রোষে পড়েছিলেন? দেবীর রোষে নয় রে বোকা, বিশুর বউ খুবই ভাগ্যবতী ছিল, সে দেবীর প্রসাদ হয়েছে। আমি তাকে দেবীর পিপাসা মেটানোর জন্য উৎসর্গ করেছি, আর আমি তো এখানে সাধনা করছি বেশ কিছুদিন ধরেই। গ্রামের লোকের চোখের আড়ালে সেই নিরালায় বসে আমি সাধনা করে চলেছি আমার অন্তিম সিদ্ধি লাভের আশায়। গ্রামের মানুষজন আমাকে দেখতে পাবে না, কারণ আমি চাই না তাদেরকে দেখা দিতে। এই অদৃশ্য হওয়ার শক্তি আমার জানা আছে। আমি কি করব কিছু বুঝে উঠতেই পারছিলাম না, তাই চুপচাপ বসেই রইলাম। কিন্তু সাধক বাবা চুপ করে বসেছিলেন না, তিনি যজ্ঞের ক্রিয়াকর্ম শুরু করে মাকে সাক্ষী রেখে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। আর কিছুক্ষণের মধ্যেই আমি যেন ধীরে ধীরে ভিতর থেকে তার অনুগত হয়ে পড়তে লাগলাম। আমি বুঝতে পারছিলাম সে আমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলছে। আমি আন্দাজ করলাম বিশুর বউকেও হয়তো ঠিক এইভাবে নিজের নিয়ন্ত্রণে এনে তার নিজের স্বার্থে ব্যবহার করেছেন। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর যখন ঝিঁঝির ডাক আরো তীব্র হলো, দূর থেকে শোনা যেতে লাগলো শেয়ালের ডাকও। ধীরে ধীরে নিভে আসতে লাগলো কুণ্ডের আগুন, কিন্তু সেই সাধকের মন্ত্রপাঠ মোটেই থামল না। নিজের সাথেই লড়াইয়ে আমি আর যেন পেরে উঠতে পারছিলাম না। আমার শরীর অবশ হয়ে আসতে লাগলো, আমি পুরোপুরি তার বশীভূত হলাম। আমি দেখলাম যজ্ঞের আগুন হঠাৎই দপ করে জ্বলে উঠল, আর দূরের জঙ্গলের মধ্যে থেকে কোনো এক বিভৎস পিশাচিনীর হাসি অনুরণিত হতে লাগলো। আমার ভিতরে ভয়ের মেঘ সঞ্চার হলেও বাইরে আমার দেহ তখনও অবশ। আমি চুপচাপ বসে দেখলাম জঙ্গলের গভীর থেকে দুটো জ্বলন্ত চোখ এগিয়ে আসছে আমাদের দিকে। আমি তাকিয়ে রইলাম সেই দিকেই। হঠাৎই সেই সাধক মন্ত্র বন্ধ করে হা হা করে অট্ট হাসি দিতে লাগলো আর বলল, আয় আয়, তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম, তোদের জাগ্রত করার জন্যই তো এত আয়োজন। আয়, আমার কাছে আয়। আমি দেখলাম টক টক করে জোনাকির মতো অজস্র জ্বলন্ত চোখ জঙ্গলের মধ্যে অন্ধকারের দিক থেকে এগিয়ে আসতে লাগলো আমাদেরই দিকে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। মাঝে মাঝে সেই সাধকের গলার শব্দ আর অর্থ হাসিও শুনতে পেলাম। ধীরে ধীরে চারিদিকে এক বিভৎস পচা গন্ধে ভরে গেল, যেন মনে হলো আমি নরকে বসে আছি। অজস্র পায়ের শব্দ এগিয়ে আসতে লাগলো আমাদেরই দিকে। আমি চোখ খোলবার সাহস দেখালাম না। কিছুক্ষণের মধ্যেই সেই সাধকের হুঙ্কার আমি শুনতে পেলাম। আমার অনুগত হাকিনীর দল, ঘিরে থাক আস্ত এই গ্রামটাকে। আজ আমার সাধনার অন্তিম দিন, আজ আমার সিদ্ধি লাভের দিন। তোরা এই গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে পড়বি, কেউ বেরোলে আজ যেন তার অন্তিম দিন হয়। আজ এর প্রসাদ চড়াবো মাকে।
আমি জানি এই প্রসাদে মা তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ করবেন। তোরা একে ঘিরে থাক আপাতত, আমি হাঁড়ি কাঠ প্রস্তুত করি। এই সমস্ত কথোপকথন শুনে আমি দেখলাম আমাকে ঘিরে রয়েছে আবজা কিছু নারী মূর্তি। কি বিভৎস তাদের রূপ! এলোমেলো জটা, ধারা চুল, আর চোখ তাদের জ্বলন্ত, হাতের পায়ের আঙুলগুলো লম্বা লম্বা নখ যুক্ত, আর তাদের চামড়া যেন পড়ছে, গলে পড়ছে। কত জন্মের পাপ শরীরে জমা থাকলে এমন রূপ হয় ভেবেই আমার বুকটা কেঁপে উঠল। তাও আমার কিছুই করার নেই, আমি উঠে দাঁড়ানোর ক্ষমতাই হারিয়ে ফেলেছি। আমি কিছু বলার ক্ষমতাও হারিয়েছি, হয়তো চিন্তা শক্তিটাও হারিয়ে ফেলবো আর কিছুক্ষণের মধ্যেই। মাঝে মাঝেই আমি তার বশেই চলে যাচ্ছিলাম। সেই সাধক মায়ের কাছে বসে বড় খাড়াটা মূর্তির পিছন থেকে বার করে এনে গঙ্গা জলে ভালো করে ধুয়ে তাতে সিঁদুর মাখিয়ে মন্ত্রপাঠ করে মায়ের চরণে ঠেকিয়ে বলির জন্য প্রস্তুত করলো। আমি খুব ভালোই বুঝতে পারছিলাম যে এই খাড়া দিয়ে আমার মুণ্ডচ্ছেদ করে সে মাকে প্রসাদ হিসাবে দেবে এবং সাধনায় সিদ্ধি লাভের চেষ্টা করবে। কিন্তু এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার কোনো পথ আমার জানা ছিল না। আমি চুপচাপ সেই হাকিনীর দল বেষ্টিত হয়ে বসে রইলাম পচা দুর্গন্ধে। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না তন্ত্র সাধনার মতো এত পবিত্র জিনিস কিভাবে এত নিষ্ঠুর হতে পারে যে একজন নরবলি দিয়ে মাকে তুষ্ট করবে আর মা তা গ্রহণ করে তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করবে। কোনো মা তো এত নিষ্ঠুর হতে পারে না। আমি মনে মনে মা গুজ্জকালীকে স্মরণ করছিলাম। যতটুকু মন্ত্র আমার আয়ত্ত ছিল মনে মনে আমি আউড়ে যাচ্ছিলাম। যদিও ওই নিম্নতন্ত্রের সাধক আমার মনটাকে বুঝে উঠতে পারেনি, পারলে হয়তো সেটুকুও বন্ধ করার চেষ্টা করত। তাও সে যাই হোক, সে এবার হাঁড়ি কাঠ প্রস্তুত করতে লাগলো। মন্ত্রপাঠ করে সিঁদুর মাখিয়ে ফুল চড়িয়ে মায়ের সামনে প্রস্তুত করা হয়েছিল হাঁড়ি কাঠ। একটা ভয়ের কালো মেঘ যেন আমার মনের মধ্যে ক্রমশ জমাট বেঁধে মনটাকে অন্ধকার করে ফেলেছিল। হঠাৎই সেই সাধক ঘুরে দাঁড়িয়ে হাকিনীর দলের উদ্দেশ্যে বলল, এই স্থান আমি এখন মন্ত্রবদ্ধ করব। তোরা আর থাকতে পারবি না। তোরা গ্রামের ভিতরে গিয়ে আমার নির্দেশ যেমন ছিল তেমন পাহারায় থাকবি। আমার নির্দেশ ঠিক মতো ভাবে পালন করলে আমি তোদের মুক্তির ব্যবস্থা করব। কি বলবো তোমাদের, আমার তখন নিজের ওপরই আফসোস হচ্ছিল। আমি কিনা গুরু সন্ধান করতে গিয়ে এমন এক বন্ধ সাধকের হাতে পড়লাম যে আমার প্রাণটাই যেতে বসেছে বেঘরে। তবে যাই হোক, তার সঙ্গে এই ভাবনাও আমাকে ঘিরে ফেলল যে আজ রাতে এই গ্রামের যদি কোনো আদিবাসী ভুল করে বাইরে বেরিয়ে আসে হয়তো প্রাণটা হারাবে এই সমস্ত হাকিনীদের হাতের বলি হয়ে। আমার মনে পড়ল গ্রামের সেই অসহায় মানুষের মুখগুলো, কিন্তু আমি যে কিছুই করতে পারবো না। আমি শুনতে পেলাম সেই হাকিনীর দল বিভৎস হিংস্রতার সাথে অস্ত্র হাসি করতে করতে গাছের মোটা ডালগুলোকে মটমট করে ভেঙে এগিয়ে যেতে লাগলো গ্রামের দিকে। অন্ধকারে কেবল তাদের সেই অট্ট হাসি আমি শুনতে পেয়েছিলাম। ধীরে ধীরে সেই পচা দুর্গন্ধটাও কেটে গেল। এবার সেই সাধক আমার কাছে এসে বলল, কি দেখলি তো আমার ক্ষমতা? এই সমস্ত ভূত প্রেত হাকিনীদের আমি আমার বশে রাখি। ওরা আমার হয়েই কাজ করে। রাজ রাতে আমার অন্তিম সাধনার পরে আমি হব এক সিদ্ধ পুরুষ। তখন আমার মোকাবিলা করার মতো কোনো তন্ত্র সাধককেই পাওয়া যাবে না।
ওই রকম মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি, আমার পক্ষে কি আর কিছু বলা সম্ভব? আর বলা সম্ভব হলেও আমার সেই ক্ষমতাও ছিল না। আমি চুপচাপ বসে তার কথা শুনতে লাগলাম আর তার কার্যকর্ম দেখতে লাগলাম। সে পূর্বের যজ্ঞের সমস্ত জিনিসপত্র ফেলে দিয়ে আবার নতুন করে যজ্ঞস্থান সাজাতে শুরু করলো। গঙ্গা জল, গঙ্গা মাটি, সুরা, মৃত মানুষের মাথার খুলি, এইসব দিয়ে যজ্ঞস্থান সাজাতে লাগলো। দূরে কোথাও শেয়ালের দল ডাক ছেড়ে প্রহর গণনা করতে ব্যস্ত। আমি জানি না তখন রাত কত হবে। সেই সাধক সমস্ত আয়োজন সম্পূর্ণ করে হাড়িকাঠের কাছে একটি প্রদীপ প্রজ্বলিত করে এবং সেখানে একটি ধূপ দিয়ে এসে বসলো আমারই সামনে। একদম আমার মুখোমুখি সে বসে আমাকে বলল, শোন, আমি এখন আমার সিদ্ধি লাভের জন্য অন্তিম যজ্ঞ শুরু করতে চলেছি। এই সময় অনেক রকম অলৌকিক ঘটনা ঘটতে পারে, তা দেখে তুই যেন ভয় পেয়ে উঠে পালানোর চেষ্টা করবি না। মন্ত্রবদ্ধ করা আছে, চেষ্টা করেও পারবি না। আর শুধু মন্ত্রবদ্ধই বা কেন, এখানে প্রেতের দল পাহারায় আছে। তুই যত ঝটফট করে পালাতে চাইবি তত বেশি কষ্ট পাবি। যদিও তোর সেই ক্ষমতা আমি রাখবো না, তবুও বলে রাখলাম, আজ রাতে তোর রক্ত মাকে পান করিয়ে আমি সিদ্ধি লাভ করব। আর এটা অনেক বছরের অপেক্ষার ফল। আজ কিছুতেই আমার এই সাধনা বিফল হতে পারে না। মৃত্যুকে এত কাছে দেখে আমি তো আর স্থির থাকতে পারলাম না। মনের মধ্যে অনেক সাহস আর মনের জোর সঞ্চয় করেই বললাম, বাবা, তন্ত্র তো কোনোদিনও কারোর ক্ষতি করতে পারে না। আপনি এ কোন তন্ত্র সাধনা করছেন আর কোন তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে চাইছেন? আমাকে মুক্তি দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। মুক্তি? আজ তোকে তো মুক্তি দেব। মায়ের প্রসাদ হওয়া তো ভাগ্যের ব্যাপার রে ছোকরা। আজ তুই মায়ের চরণে অর্পিত, তোকে আমি মায়ের কাছে উৎসর্গ করব। এই কথা শোনার পর আমি আর কিছুই বলতে পারলাম না। সে শুরু করলো যজ্ঞের কাজ। আমি স্থির হয়ে বসে রইলাম তার পাশে। পাঠ করা মন্ত্র জঙ্গলের অন্ধকার দেওয়ালে ধাক্কা লেগে যেন ফিরে আসতে লাগলো। একটা রাত চড়া পাখি ভয়ে যেন উড়ে পালালো। এই ভয়ঙ্কর রাতের কথা এখনো মনে করলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। যাই হোক, এরপর সেই সাধক জোরে জোরে মন্ত্র উচ্চারণ চালিয়ে যেতে লাগলো। তার মন্ত্র উচ্চারণের সাথে সাথে আশেপাশে যেন কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছি। নিস্তব্ধ সেই গ্রামের বাইরের জঙ্গলে বড় মন্দিরের পাশে যেন আমাকে ঘিরে ধরছে শয়ে শয়ে প্রেতের দল। বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে। এক অশুভ ইঙ্গিত যেন বাতাসের আনাচে কানাচে ঘুরছে। আমি স্থির হয়ে বসে রইলাম। এছাড়া আমার করারও কিছু ছিল না। শুধু মনে মনে মা কালীকে স্মরণ করতে লাগলাম। আমি জানতাম এই বিপদ থেকে আমাকে যদি কেউ রক্ষা করতে পারে তবে তা মা গুর্জকালী স্বয়ংই। কারণ সেই সাধক যে পরিমাণ ব্যবস্থা করে বসেছে তাতে আমার মতো ক্ষুদ্র সাধারণ মানুষের কিছুই করার ছিল না। সাধারণ বলছি এই কারণে যে তখন আমি নেহাতি যুবক এবং তন্ত্র সাধনার কিছুই বুঝি না। আমি দেখলাম আশপাশ থেকে কিছু জ্বলন্ত চোখ আমার দিকে ওট মেতে রয়েছে, কিন্তু সেই সাধক এক মনে মন্ত্র উচ্চারণ চালিয়েই যাচ্ছে। আমার দিকে তখন নড়াচড়া করার শক্তিটুকুও নেই। ঠিক এমন সময় হঠাৎই আমার মনে পড়ল সেই সাধকের কথা, যে আমাকে আমার গ্রামের মাঠে বসে সাবধান করেছিল। আর তখনই সেই সাধক হঠাৎ চোখ খুলে আমার উপর ক্রূর হয়ে পড়ল। আমি বুঝলাম না কি কারণ। সে আমাকে ধমক দিয়েই বলল, চেষ্টা করেও কোনো লাভ নেই।
আজ মায়ের কাছে আমি উৎসর্গ করবই তোকে, কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি তখন নীরব। আমি বুঝতে পারলাম না সেই সাধকের কথা। হঠাৎই কি মনে হতেই কেন সে এমন রুষ্ট হলেন এই ভণ্ড সাধক তা বুঝতে পারলাম না। আমি দেখলাম আশপাশ থেকে হিংস্র পশুর দল এগিয়ে আসছে আমাদেরই দিকে। একটা বৃত্ত তৈরি করে তারা যেন ওত পেতে অপেক্ষা করছে কখন আমাদের মাংসগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। সেই সাধক আবার মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। আশপাশ থেকে আগত সেই হিংস্র পশুর দল আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো। বদলে সেই জ্বলন্ত চোখের শাড়িযুক্ত সেই ছায়ামূর্তিরাও এগিয়ে এলো। এখন যেন আমার দেহের এপার ওপার করছে ধীরে ধীরে তাদের শীতল স্পর্শ। আমার গায়ে লাগছে আর আমিও ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। বুঝতেই পারছো, একে প্রাণ যাবার ভয়, তার উপরেই সমস্ত প্রেতাত্মাদের উপস্থিতি। আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। কেবল অনুভব করতে থাকলাম শীতল বাতাসে এক মিষ্টি সুগন্ধ। এই সুগন্ধে আমি যেন আবিষ্ট হয়ে পড়ছি। আমার গায়ের উপর ধীরে ধীরে বেয়ে আসতে থাকলো মাকড়সা আর কাঁকড়া বিছে। এছাড়া আর কোনো জীব নয়। সাধকের ক্রুদ্ধ কণ্ঠধ্বনিও শুনতে পেলাম। চল, তোর সময় হয়েছে। এখন তুই মায়ের প্রসাদ হবি। মা তোকে গ্রহণ করে তুষ্ট হবেন আর আমাকে আশীর্বাদ করবে। আমি হব সিদ্ধ সাধক। তোমাদের তো আগেই বলেছি, আমার তখন নড়াচড়া করার অবস্থাও ছিল না, কথা বলার অবস্থাও ছিল না। আমি স্থির হয়ে চুপ করে বসে রইলাম আর অনুভব করলাম যে আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সেই ঝাপসা দৃষ্টির মধ্যেই হঠাৎই আমি বেশ কিছুটা শূন্যে উঠে গেলাম এবং নিজের ইচ্ছা বা অনিচ্ছা কিছু ছাড়াই এগিয়ে যেতে থাকলাম সেই হাড়ি কাঠের দিকে। হাড়ি কাঠের সামনে আমাকে যেন কেউ ঠেলে বসিয়ে দিল। আমি বজ্রাসনে সেই হাড়ি কাঠের সামনে গিয়ে বসে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলাম। শূন্য মস্তিষ্কে অনুভব করলাম আমাকে স্নান করানো হচ্ছে গঙ্গা জলে। এরপর মন্ত্র উচ্চারণ সহ সেই সাধক মায়ের চরণ থেকে সিঁদুর নিয়ে আমার কপালে তিলক কেটে দিল। আমি শুনলাম নুপুরের শব্দ। দেখলাম মায়ের মূর্তির পিছনে অন্ধকার অংশ থেকে বেরিয়ে এলো একটা নারী মূর্তি। মুখে হাসি, তার কপালে সিঁদুর লেপা। হয়তো এই মহিলাই বিশু স্ত্রী। এখন এই ভণ্ড সাধকের অনুচর সে গিয়ে সে খাঁড়াটা নিয়ে সেই সাধকের হাতেই তুলে দিল এবং মায়ের দিকে নমস্কার করার ভঙ্গিতে আমার পাশটিতে এসে বসল। কেউ যেন ঠিক এই সময় আমাকে পিছন থেকে এবার ভীষণ ঝড়েই ধাক্কা দিল আর আমার গলাটা হাড়ি কাটে বসে গেল। আমি বুঝতে পারলাম আমার অন্তিম সময় আসন্ন। আমি একবার শেষবারের মতো গুর্জ কালীমাকে স্মরণ করে চোখ বন্ধ করলাম। যা ঘটল তার জন্য আমি মোটেই মনে প্রাণে প্রস্তুত ছিলাম না। এইটুকু বলে তারানাথ যেন সেই দৃশ্যের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে গিয়ে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। বর্তমান সময়েও যেন তার গলা শুকিয়ে এসেছিল। সে ঘটি থেকে ঢকঢক করে এক ঘটি জলপান করে একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আমি আর কিশোরী খুবই অধৈর্য ছিলাম। এই গল্পের শেষটুকু যে আরও আকর্ষণীয় তা বেশ বুঝতে পারছি। আমি বললাম, এরপর কি হলো ঠাকুরমশাই? আপনাকে উদ্ধার করতে এলেন সেই দিব্য পুরুষ যাকে আপনি আপনাদের গ্রামের মাঠের পাশে দেখেছিলেন? নাকি আরও কোনো বিপদ ঘনীভূত হলো? বিপদ আরো ঘনীভূত হলে তো আর তোমরা এখানে আমাকে দেখতে পেতে না। সেই গ্রামের ভাঙা পুরনো মন্দিরের মধ্যে এতক্ষণে আমার আত্মাটা হয়তো আটক হয়েই থাকতো। এরপর ঘটল এক
আশ্চর্য ঘটনা। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো একটি আলো অন্ধকার টিম টিম করে প্রদীপ জ্বলা সেই মন্দির কক্ষের ভিতরে দেখা গেল। আমি শুনলাম বজ্র কণ্ঠে কেউ একজন বলছে, কোনো নিরীহ শিক্ষানবিশের রক্ত দিয়ে সিদ্ধি লাভ হয় না রে ভণ্ড। কে কে তুমি আমার সিদ্ধ লাভের পথে বাঁধা হয়ে দাঁড়াও? আমি কে সে পরিচয় তো না জানলেও চলবে, শুধু এইটুকু জেনে রাখ, তুই এইভাবে কোনোদিনও সিদ্ধি লাভ করতে পারবি না। আর তার প্রশ্নও ওঠে না, কারণ আজ তুই মায়ের প্রসাদ। পাপীদের শাস্তি দেওয়ার জন্যই মা সদা জাগ্রত। আমি আজ সিদ্ধি লাভ করবই, কোনো মায়া জালে আমাকে বাঁধা যাবে না। মায়াজাল? মায়াজাল তো তুই এতক্ষণ এই ছেলেটার উপর প্রয়োগ করেছিলি। তাকে বশে এনে তুই নিজে তাকে ব্যবহার করেছিস, তার শাস্তি পেতে হবে তোকে। আমার শাস্তি? আমার শাস্তি দেবে তুমি? স্বয়ং মা চানের রক্ত না হলে কি সে এখানে উপস্থিত হয় এই মোক্ষ লাভের সময়? এরপর আমি একবার চোখ খুলে দেখতেই যা দেখলাম তাতে আমার শরীর হিম হয়ে এলো। আমি দেখলাম মায়ের ঠিক ডান পাশটায় দাঁড়িয়ে আছে আমার গ্রামের মাঠে দেখা সেই সাধক পুরুষ, আর খড়া নিয়ে আমার মুন্ডুচ্ছেদ করতে উদ্যত সেই ভণ্ড সাধক। ঘরে আর কারোর উপস্থিতি বুঝতে পারলাম না। হয়তো বিষ্ণুর বউয়ের আত্মা পবিত্র সাধক পুরুষকে দেখে আত্মগোপনই করেছিল, কিন্তু নিজের মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর আমি আর স্থির থাকতে পারলাম না। আমি জ্ঞান হারালাম। এরপর কি হয়েছে তা আমার জানা নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম সমস্ত যজ্ঞের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। সেই খাঁড়াটিও ঘরের এক কোণাতেই পড়ে আছে, তবে তাতে তাজা রক্ত মাখানো। আমি উঠে দাঁড়ালাম, আমার সারা শরীরে ব্যথা। আমার মনে হতে লাগলো এই সমস্ত কিছুই যেন আমি স্বপ্নেতেই দেখেছি। আমি মায়ের পায়ে অতি সহকারে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম, আর মাথা তুলতেই আমার চোখে পড়ল মায়ের হাতে ধরা একটা কাটা মুন্ডু, সেই ভণ্ড সাধকের কাটা মুন্ডু। আমি আর দেরি না করে বাইরে বেরিয়ে এসে দেখলাম গাছের ডালপালা বেশ কিছু ভাঙা। আমি বুঝলাম গতকাল রাতে হাকিনীর দল যখন গ্রামের পথে গিয়েছিল তখনই ডালপালাগুলো ভেঙেছিল। আমি তার শব্দ পেয়েছিলাম। তখনই নিশ্চিত হলাম যে আমি কোনো স্বপ্ন দেখছিলাম না, এই সবই কাল আমার সাথে বাস্তবেই ঘটেছে। আমি জঙ্গল থেকে বেরিয়ে সোজা গ্রামের পথে গেলাম। সেখানে গিয়ে দেখি গ্রামের মানুষজনের মুখ বেশ ভার। সবাই মিলে একটি বাড়িতে ভিড় জমিয়েছে। আমি গেলাম সেই দিকেই। আমাকে দেখে সকলেই রাস্তা করে দিল। সেখানে গিয়ে জানলাম গতকাল রাতে দিনু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বেরিয়েছিল, তারপর তার মাথাটা যেন কে ভেঙে দিয়েছে। আমি বুঝলাম এ হাকিনীদেরই কাজ। তবুও গ্রামের মানুষকে আশ্বস্ত করা আমার কর্তব্য মনে করে আমি উপস্থিত সকলকেই বললাম, আপনারা আর দুশ্চিন্তা করবেন না, যা ঘটার তা তো ঘটেই গিয়েছে। আপনাদের গ্রামের দুজন মানুষের প্রাণ গেলেও আমি নিশ্চিত যে এই গ্রামে আর কোনো অঘটন কিছুই ঘটবে না। আপনারা নিশ্চিন্তেই জীবনযাপন করতে পারবেন। গ্রামের মানুষের সেই অসহায় অবস্থায় আমার এই কথাগুলো যেন তাদের কিছুটা সান্ত্বনাই দিল। তারা আমার কাছে জানতে চাইল কাল রাতে কি ঘটেছিল। আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না, কারণ উত্তর আমারও জানা ছিল না। তবুও আমি ভিতর থেকে বিশ্বাস করেছিলাম সেই সিদ্ধ সাধক পুরুষ যখন আমাকে উদ্ধার করেছেন, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, তখন নিশ্চয়ই এই গ্রামের নিরাপত্তার ব্যবস্থাও তিনি করে গেছেন।
আর যেহেতু আমার পুনরায় জ্ঞান লাভের পর আমি সেই বন্ধু সাধকের কাটা মুন্ডুটা দেবী মায়ের হাতে দেখেছিলাম, তার মানে তারও শাস্তি সে নিজেই পেয়েছে। তো যাই হোক, গ্রামের মানুষ আমার কথা শুনে আশ্বস্ত হওয়ায় আমি তাদের বিদায় জানিয়ে চলে এলাম। আপনার কি মনে হয় ঠাকুরমশাই, সেই ভণ্ড সাধককে কি সেই সিদ্ধ পুরুষই হত্যা করেছিলেন? সে কথা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি সেই ভণ্ড সাধকের মতো হাজার হাজার ভণ্ড সাধক বর্তমানেও রয়েছে আমাদের সমাজে, যারা তন্ত্রের ভুল প্রয়োগ করে থাকে আর কি, আর তাতে মানুষেরই ক্ষতি হয়। এই যে দুটি প্রাণ বেঘরে চলে গিয়েছিল, আর আমার প্রাণটাও যে যেতে বসেছিল, তা তো এই ভণ্ড সাধকের তন্ত্রের ভুল প্রয়োগেরই ফল নাকি? আমরা তারানাথের এই গল্পের পরে আর কিছু জিজ্ঞেস করার মতো অবস্থায় ছিলাম না। বাইরে বৃষ্টি তখন ধরে এসেছিল। আমি বললাম, ঠাকুরমশাই, বৃষ্টি তো ধরে এসেছে, এখন তাহলে আমরা উঠি। তারানাথকে বিদায় জানিয়ে আমি আর কিশোরী বাইরে বেরিয়ে আসতেই যেন একটা মুক্তির শ্বাস ফেলতে পারলাম। এমন একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল অমন একটা গল্প শুনে, যে আমাদের শরীরেই একটা অস্বস্তি তৈরি হয়ে পড়েছিল। আমি কিশোরীকে বললাম, কিশোরী, তারানাথের গল্প এতদিন আমাদের উত্তেজনা দিয়েছিল, আর আজ উত্তেজনার সঙ্গে অস্বস্তিটাও দিল। হ্যাঁ, অস্বস্তি তো দিলই, কিন্তু ওটা গল্প, ওটা কখনো বাস্তব হতে পারে না। বাস্তব না হওয়াই ভালো। কিন্তু এই কথা তো ঠিক যে আমাদের সমাজ আজকাল অনেক ভণ্ড মানুষের খপ্পরে পড়ে রসাতলে যেতে বসেছে। আমি জানতাম তারানাথ তান্ত্রিক হয়তো লোককে কিছুটা ঠকিয়ে জীবিকা নির্বাহ করেন, কিন্তু সে ভালো মানুষ নয়, কেবলই ভণ্ড, এই কথা আমি বিশ্বাস করি না। কিন্তু এই সময় কিশোরীর সঙ্গে এই ব্যাপারে তর্ক করে কোনো লাভ নেই জেনে আমরা নিশ্চুপে বাড়ির পথে হাঁটা দিলাম। আপনারা শুনছিলেন সৌমেন পালের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কৃপা। গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শুনতে থাকুন নতুন নতুন রোমাঞ্চকর গল্প। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন। নমস্কার।